আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি আব্দুল আল মামুন। ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী ব্রায়ান থমসনকে গুলি করে হত্যার কথা স্বীকার করেছেন লুইজি ম্যানজিওনি। শুক্রবার ম্যানহাটনের ফেডারেল আদালতে 2024 সালের হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট দুই ফেডারেল অভিযোগে দোষ স্বীকার করেন তিনি। আগামী 18 ডিসেম্বর তার সাজা ঘোষণা করা হবে। আদালতে বিচারক মার্গারেট এম গার্নেট ম্যানজিওনিকে জিজ্ঞেস করেন তিনি দুই অভিযোগে কিভাবে নিজেকে দোষী বা নির্দোষ দাবি করছেন। জবাবে ম্যানজিওনি বলেন দোষী। পুরো শুনানিতে তাকে প্রায় আবেগহীন দেখা গেলেও বিচারকের প্রশ্নের উত্তর তিনি স্পষ্ট ও গভীরভাবে দেন। পরে বিচারক তার দোষ স্বীকারের আবেদন গ্রহণ করেন। ম্যানজিওনি আদালতে সরাসরি বলেন তিনি ম্যানহাটনে ব্রায়ান থমসনকে গুলি করেছিলেন। তিনি স্বীকার করেন তার কর্মকাণ্ডে থমসনের প্রাণহানি বা গুরুতর আহত হওয়ার আশঙ্কা তৈরি হবে এই বিষয়টি তিনি বুঝতে পেরেছিলেন। একই সঙ্গে তিনি জানতেন তার কাজটি বেআইনি। আদালতের নিজের বক্তব্যে ম্যানজিওনি জানান দীর্ঘদিন ধরে পিঠের গুরুতর ব্যথায় ভোগার পাশাপাশি স্বাস্থ্য বীমা ব্যবস্থার সঙ্গে তার নানা অভিজ্ঞতা হয়েছিল। পরে তিনি জানতে পারেন ইউনাইটেড হেলথ কেয়ার 2024 সালের 4 ডিসেম্বর নিউ ইয়র্কে তাদের বার্ষিক বিনিয়োগ সম্মেলন আয়োজন করবে। সম্মেলনের সুনির্দিষ্ট স্থান প্রকাশ্যে জানানো না হলেও তিনি অনলাইনে অনুসন্ধান করে সেটি বের করার চেষ্টা করেন। সম্মেলনের তথ্য পেতে ম্যানজিওনি ইউনাইটেড হেলথ কেয়ারের নেতৃত্বের কাছে ইমেল করেন। সেখানে নিজেকে একজন বিনিয়োগকারী হিসাবে পরিচয় দেন। তার বক্তব্য অনুযায়ী ইমেল পাঠানোর 1 ঘন্টার মধ্যেই তিনি প্রতিষ্ঠানের কাছ থেকে উত্তর পান এবং সম্মেলনের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে সক্ষম হন। এরপর তিনি নিউ ইয়র্কে যান। আদালতে ম্যানজিওনির দেওয়া বিবরণ অনুযায়ী সম্মেলনের স্থানের বাইরে একটি ফুটপাথে তিনি থমসনকে গুলি করেন। এর মাধ্যমে প্রথমবারের মতো তিনি প্রকাশ্যে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন। আদালতে ম্যানজিওনি আরও জানান হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি 3D প্রিন্টারের মাধ্যমে তৈরি করা হয়েছিল এবং এতে একটি সাইলেন্সার যুক্ত করা হয়েছিল। ম্যানজিওনি দোষ স্বীকার করলেও তার বিরুদ্ধে ফেডারেল মামলার সাজা এখনও নির্ধারিত হয়নি। বিচারক জানিয়েছেন 18 ডিসেম্বর সাজা ঘোষণা করা হবে। ফেডারেল প্রসিকিউটররা এর মধ্যে সর্বোচ্চ শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড চাওয়ার কথা জানিয়েছেন। সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের ইউএস অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড আদালতের বাইরে সাংবাদিকদের বলেন তার দপ্তরের সঙ্গে ম্যানজিওনির কোনো প্লি এগ্রিমেন্ট হয়নি, অর্থাৎ দোষ স্বীকারের বিনিময়ে কম সাজা দেওয়ার কোনো চুক্তি হয়নি। তার দপ্তর সর্বোচ্চ সাজা চাওয়ার অবস্থানে রয়েছে। বিচারক ম্যানজিওনিকে সতর্ক করে জানান দুই ফেডারেল অভিযোগের প্রতিটিতে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। একই সঙ্গে তাকে জানানো হয় যে সাজায় দেওয়া হোক না কেন তাকে তার অন্তত 85% সাজা ভোগ করতে হতে পারে। ম্যানজিওনি জানান তিনি এই সম্ভাব্য সাজা সম্পর্কে বুঝতে পেরেছেন। ফেডারেল আদালতে দোষ স্বীকারের পর এখন ম্যানজিওনির বিরুদ্ধে নিউ ইয়র্ক স্টেট আদালত চলমান হত্যা মামলার ভবিষ্যৎ নিয়েও গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন তৈরি হয়েছে। তার আইনজীবীরা জানিয়েছেন তারা স্টেট আদালতে একটি মোশন দাখিল করেছেন। ম্যানজিওনির আইনজীবীরা মনে করছেন ফেডারেল মামলায় দোষ স্বীকারের ফলে একই হত্যাকাণ্ডে নিউ ইয়র্ক স্টেটে নতুন করে বিচার করার সুযোগ সীমিত হতে পারে। তারা দাবি করছেন ফেডারেল অভিযোগে দোষ স্বীকার করার পর ম্যানজিওনিকে একই ঘটনার জন্য স্টেট আদালতে হত্যার অভিযোগে বিচার করা যাবে কিনা সেটি এখন আইনি প্রশ্ন। এই কারণে ম্যানজিওনির শুক্রবারের দোষ স্বীকারকে শুধু ফেডারেল মামলার সমাপ্তির দিকে এগিয়ে যাওয়ার হিসেবে দেখা হচ্ছে না, এটি নিউ ইয়র্ক স্টেটের মামলার উপরও বড় প্রভাব ফেলতে পারে। দুই প্রসিকিউশন অফিস, সাউদার্ন ডিস্ট্রিক্ট অব নিউ ইয়র্কের ইউএস অ্যাটর্নির কার্যালয় এবং ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় দীর্ঘদিন ধরে ম্যানজিওনির মামলাটি নিয়ে পৃথক আইনি প্রক্রিয়া চালিয়ে আসছে। শুক্রবার ফেডারেল আদালতে তার দোষ স্বীকারের মধ্য দিয়ে সেই দ্বৈত আইনি লড়াই নতুন পর্যায়ে পৌঁছেছে। ব্রায়ান থমসনের পরিবার শুক্রবারের দোষ স্বীকারকে ন্যায় বিচারের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখেছে। পরিবারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয় ফেডারেল বিচার ব্যবস্থা হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনায় তারা কৃতজ্ঞ। তবে পরিবারের ভাষ্য অনুযায়ী থমসনকে হারানোর বেদনা কোনো কিছুতেই দূর হবে না। এখন আদালত যেন অপরাধের ভয়াবহতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাজা নিশ্চিত করে সেই প্রত্যাশা জানিয়েছে পরিবারটি। আদালতের শুনানি শেষে থমসনের স্ত্রী পলেট থমসনকে কান্নাজড়িত অবস্থায় আদালত থেকে বের হতে দেখা যায়। তার সঙ্গে ছিলেন থমসনের মা। পরিবারের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। এদিকে নিউ ইয়র্কে FBI এর প্রধান জেমস বার্নাকল জুনিয়র জানান তিনি থমসনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার ভাষ্য অনুযায়ী পরিবার এখনও গভীর শোকের মধ্যে রয়েছে।
ব্রায়ান থমসন হত্যাকাণ্ড শুধু একটি ফৌজদারি মামলায় সীমাবদ্ধ থাকেনি। 2024 সালের শেষ দিকে হত্যাকাণ্ডের পর দেশজুড়ে স্বাস্থ্য বীমা কোম্পানিগুলোর বিরুদ্ধে জন অসন্তোষ আরও প্রকাশ্য হয়ে ওঠে। বীমার প্রিমিয়াম, চিকিৎসা ব্যয় এবং স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান খরচ নিয়ে মানুষের অসন্তোষ আগে থেকেই ছিল। থমসনের হত্যাকাণ্ডের পর সেই ক্ষোভ সামাজিক ও রাজনৈতিক আলোচনায় আরও সামনে আসে। স্বাস্থ্য বীমা কোম্পানিগুলোর প্রতি মানুষের আস্থার সংকটও আরও গভীর হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে ফেডারেল প্রসিকিউটররা ম্যানজিওনির উদ্দেশ্যে হিসেবে স্বাস্থ্য বীমা শিল্পের প্রতি তার অসন্তোষের কথা উল্লেখ করলেও স্পষ্ট করে দিয়েছেন, কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা শিল্পের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের কারণে সহিংসতা গ্রহণযোগ্য নয়। ইউএস অ্যাটর্নি জেমি ম্যাকডোনাল্ড বলেন, কোনো সভ্য সমাজে হত্যাকাণ্ড সংঘটিত করা যায় না। লুইজি ম্যানজিওনি মেরিল্যান্ডের একটি সমৃদ্ধ পরিবারে বেড়ে ওঠেন। তার পরিবারের ব্যবসার মধ্যে কান্ট্রি ক্লাব, নার্সিং হোম এবং একটি কনজারভেটিভ টক রেডিও স্টেশন ছিল। তিনি বল্টিমোরের একটি বেসরকারি অল বয়েজ হাই স্কুলে পড়াশোনা করেন। স্কুল জীবনে তিনি খেলাধুলায় অংশ নেওয়ার পাশাপাশি নিজে কোডিং শেখেন। কাগজের বিমানকে বিভিন্ন বাধার মধ্য দিয়ে ওড়ানোর একটি অ্যাপও তৈরি করেছিলেন। 2016 সালে তিনি স্কুলের ভ্যালে ডিরেক্টোরিয়ান হন। 2024 সালের ডিসেম্বরে থমসন হত্যাকাণ্ডের পর ম্যানজিওনি দ্রুত জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচিত হয়ে ওঠেন। পরে তার বিরুদ্ধে ফেডারেল ও স্টেট দুই পর্যায়ে মামলা হয়। ব্রায়ান থমসন আমেরিকার স্বাস্থ্য বীমা শিল্পের অন্যতম বড় প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারে প্রধান নির্বাহী ছিলেন। 2021 সালে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন। এর আগে 2 দশকেরও বেশি সময় ধরে ইউনাইটেড হেলথ কেয়ারে বিভিন্ন পদে কাজ করে তিনি শীর্ষ নেতৃত্বে উঠে আসেন। হত্যাকাণ্ডের আগে থমসন সাধারণ মানুষের কাছে খুব বেশি পরিচিত ছিলেন না, তবে স্বাস্থ্য বীমা শিল্পে তিনি গুরুত্বপূর্ণ একজন নির্বাহী হিসেবে পরিচিত ছিলেন। 2024 সালে ডিসেম্বরের হত্যাকাণ্ডের পর তার কর্পোরেট পরিচয় আন্তর্জাতিক সংবাদে ব্যাপকভাবে আলোচিত হয়। ফেডারেল আদালতে দোষ স্বীকারের পর এখন ম্যানজিওনির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল 18 ডিসেম্বরের সাজা ঘোষণা। ফেডারেল প্রসিকিউটররা সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড চাইছেন। একই সঙ্গে নিউ ইয়র্ক স্টেটের মামলায় তিনি বিচারের মুখোমুখি হবেন কিনা সেই প্রশ্নেরও আইনি নিষ্পত্তি প্রয়োজন হবে। শুক্রবারের শুনানিতে ম্যানজিওনি নিজেই হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তবে তার আইনজীবীরা ফেডারেল দোষ স্বীকারের পর স্টেট মামলার বিচার বন্ধ করার যে আইনি যুক্তি তুলেছেন তার উপর পরবর্তী কার্যক্রম অনেকটাই নির্ভর করবে। ফলে 18 ডিসেম্বরের ফেডারেল সাজা ঘোষণার পাশাপাশি নিউ ইয়র্ক স্টেট আদালতের সিদ্ধান্ত মামলার পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।